যখন আমরা ফাঁস করে দিলাম, এবং এরা এরা কিন্তু অনেকদিন থাকতে চায় ক্ষমতায়। সংস্কার করবে, কি সংস্কার করবে? ওই সংস্কার বোঝে? কতদিন সংবিধান নিয়ে পড়াশোনা করেছে বলেন? আইন নিয়ে কতদূর পড়াশোনা করেছে? কোন জায়গায় পড়াশোনা করেছে? কি সংস্কার করবে বলেন আমাকে? এই জিনিসটা সংস্কার করা জরুরি। আমাকে বলতে বললে আমি 1 ঘন্টা সংস্কারের বিষয়ে কথা বলতে পারবো, ওরা বলতে পারবে? খালি বলছে সংস্কার করবো সংস্কার করবো, এখনো কিন্তু সংস্কার কি করবে তা কিন্তু বলে নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার ছিল শিক্ষা সংস্কার, ওদের তো ওই লিস্টেই তো ওদের নাই। এতগুলো মানুষ আহত, চিকিৎসা পাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো স্বাস্থ্যের সংস্কার, এটা ওদের তালিকায় নাই, তালিকায় নাই। ঠিক আছে, তো আমাদের যে জিনিস দরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা দিয়ে ক্ষমতার পালাবদল হয়, এটা নিয়ে ওদের মাথা ব্যথা নাই। ওদের সংস্কার তালিকায় এটা নাই, কিন্তু চিন্তা করতে পারেন নাই, এটা তত্ত্বাবধায়ক সরকার নাই ওই তালিকার মধ্যে। তাহলে কি করবে? ঘোড়ার ডিম করবে। তো এগুলো তারা এখন অনেকদিন ক্ষমতায় থাকার ইচ্ছা হয়েছে, থাকতে চায়, তাদের মনোবাসনা গুলো প্রকাশ পেয়েছে, এবং জনগণ এতে সাপোর্ট দেবে না। জনগণ মানে কি? জনগণ মানে বিএনপির সাপোর্টাররা, জামাতের সাপোর্টাররা। জনগণ মানে কি? সাধারণ মানুষ যারা ভোটাধিকার বঞ্চিত, তাই না? এখন জনগণের ভোটাধিকারের জন্য এই আন্দোলন হয়নি, ক্ষমতার পালাবদলের জন্য হয়নি। মানে কিছু আওয়ামী পন্থী সমন্বয়ক এই দেশে সচিব নিয়োগ দিবে, আমলা নিয়োগ দিবে, ডিসি নিয়োগ দিবে, এই জন্য গণ অভ্যুত্থান হয়েছে, তাই তো? হ্যাঁ, এই জন্য গণ অভ্যুত্থান হয়েছে। মানে এক একটা সচিব আমলার পদ 10 কোটি 15 কোটি টাকা করে বিক্রি হচ্ছে। এগুলো কি বিএনপির লোকেরা কিনতে পারবে বলেন? জামাতের লোকেরা কিনতে পারবে? তারা তো 16 বছর ক্ষমতার বাইরেই ছিল। ওএসডি করে রাখা হয়েছে যে লোকটাকে, ওই লোকটা ওএসডি থেকে ফেরত আসার জন্য সে কি 10 কোটি টাকা ব্যয় করতে পারবে বলেন? পারবে না। কিন্তু ঠকাচ্ছে, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ঠকাচ্ছে, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নিয়োগ না দিয়ে আওয়ামী লীগের নিয়োগ দিচ্ছে। এগুলো সব ফাঁস হয়ে গেছে। সব কে করছে বলেন? এগুলো করার ক্ষমতা কার আছে? আসিফ সাহেবের আছে, তাই না? তাই না? ওই যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টার যে সমন্বয়ক, এই সহকারী, তার আছে, তাই না? তাদের আছে, তারা তো এগুলো করছে। ওই সার্জিস করতেছে, হাসান আব্দুল্লাহ করতেছে, তারা করছে না? এগুলো প্রকাশ হয়ে যাওয়াতে ওদের যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে, এখান থেকে নাগরিকরা ফিরে গিয়ে বলছে পারলে এখনই নির্বাচন দাও, নির্বাচন দাও। জনগণ কাকে ভোট দেবে তুমি এই টেনশন করার কে? এ ভাই তুমি কে? জনগণ কারে ভোট দিবে? জনগণ বিএনপির ভোট দিলে তোমার সমস্যা কি? হ্যাঁ, দল গোছাইতে সময় লাগবে, তো তোমার সময় লাগবে, জনগণ সেই সময় দেবে কেন? তুমি কে? তাই না? তুমি রাজনৈতিক দল করবা, তো তুমি দল করতে তুমি করো না, সমস্যা না, এখনই করো। হ্যাঁ, এলাকায় এলাকায় গিয়ে জামাত বিএনপি সহ আমরা যারা বিরোধী শক্তিরা এই সরকার পতনে ভূমিকা রাখছি, আমাদের এই কালার করতেছে, আমাদেরকে নোংরা ভাষায় কথা বলছে, বলতেছে আগের ধারাগুলো বাটপারি ধারা, আমরা নিয়ে আসছি নতুন ধারা। হ্যাঁ, নতুন ধারা কি? আওয়ামী লীগকে নিয়োগ দেওয়া, আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে গিয়ে মিটিং করা। হ্যাঁ, নতুন ধারা কি? বাজার কমিটিতে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছিল, তাকে রেখে দেওয়া, এবং বিএনপি এবং জামাত যারা নতুন করে কমিটি করতে চাইবে বাজারে, তাদেরকে চাঁদাবাজ বানায় দেওয়া। এটা নতুন নতুন ধারা এগুলা। মাই গুডনেস। জাস্ট আমি কি বলবো, কিছু বলার নাই ভাই। না, আপনি সবসময় একদম সত্যবাদী, সোচ্চার কণ্ঠ আপনার। বিশেষ করে সার্জিস এবং হাসনাত, এই দুটি ছেলে, আমি ওদের নামও কিন্তু অনেস্টলি জানতাম না, এই আন্দোলনের আগে নামই জানতাম না। আমি আপনাকে বলি, দেখেন, আপনি অন্তত বাংলাদেশের রাজনীতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভাবে অ্যানালাইসিস করেন এবং জানেন। তারপরে টিটো ভাই খুব ভালো অ্যানালিসিস, তারপর নাজমুল সাকিব ভাই আছে, তারপরে ফেজ দ্য পিপলের, মানে তারা কারা এদেরকে চিনতো? এদেরকে কে চিনতো? তাহলে এরা কই থেকে আসে হঠাৎ করে সমন্বয় হয়ে গেল? চিটিংবাজি। আমাদের বিপ্লবকে চুরি করছে এরা, চোর। হ্যাঁ, আন্দোলন বন্ধ করার জন্য সংবাদ সম্মেলন করছিল এই কয়টা শয়তান গুলা।
দেশের মানুষকে হতাশ করছিল, তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে নওগাঁতে আম বিক্রি বন্ধ করে দিয়া, ঠিক আছে, দৌড়ায়া কুরিয়ার সার্ভিসের গাড়িতে, এক গাড়ি ট্রাকের সামনে কয়জন, 2 জন বসা যায়, ওই জায়গায় 4 জন চাপাচাপি করে বৈশা ঢাকায় চলে আসছি। ঠিক আছে, এখন আমরা আমাদের সামনে আমাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হলো, বন্ধুর লাশ নিজের কোলে করে নিয়ে আসছি, হাঁটু গেড়ে গেড়ে কোলিং করে করে টেনে নিয়ে আসছি। আমার যে ফিলিংস, ও আন্দোলন বন্ধ করছে, ওর ফিলিংস কি এক নাকি? করে নতুন ধারা জন্ম দিবে আবার। ঠিক আছে, হ্যাঁ, ভেরি আনফরচুনেট। এই সময় তো আপনিও গ্রেপ্তার হয়েছিলেন না তারেক ভাই? আপনি গ্রেপ্তার আমি তো গ্রেপ্তার হওয়ার আগে গুলিবিদ্ধ হলাম। গুলিবিদ্ধ অবস্থায় আমি ডাক্তারের চিকিৎসা নিয়ে আবার ওই রক্ত ভিজা জামা নিয়েই আমি গিয়ে আবার বাসের হাতে নিয়ে, আমি জাস্ট দেখেন আমার উপস্থিতি ওখানে কেন ছিল। আমি যেটা জিনিস বুঝতাম যে সারা দেশে আন্দোলন বন্ধ হয়ে গেছে, এটাকে স্পার্ক করতে হবে আবার। আমি লাঠিটা হাতে নিয়ে ছবি কেন তুললাম? লাঠি সবাই হাতে নিয়েছিল, ছবিটা কেন কেউ তুলে নাই, পোস্টটা কেউ কেন করে নাই? কারণ সবাই ওই আতঙ্কে ছিল এবং ক্যামেরাতে কেউ সামনে আসতে চায় নাই। লাঠিটা হাতে নিয়ে নেওয়ার উদ্দেশ্য, এই যে ফেসবুকে পোস্ট দিলাম, দেশের মালিকানা বুঝে নিতে আসছি, দেশের জনগণকে বার্তা দিয়ে দিলাম যে তোমরাও জনগণের, মানে হলো জনগণের, তোমরাও দেশের মালিকানা বুঝে নাও। আমি হাতে লাঠি হাতে নেওয়ার ছবিটার উদ্দেশ্য এই যে আমি হাতে লাঠি নিলাম, তোমরা এটাকে কমফোর্ট ফিল করো, তোমরা লাঠিটা হাতে নাও, এটাকে কমফোর্ট ফিল করো। এবং লাঠি হাতে নিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দিলাম কেন? যে তোমরাও এরকম ভিডিও করো, ভয় পেও না, আমি করছি, তোমরাও করো, এবং তোমরা আসো, আমরা একসাথে কিছু করব, এখন মালিকানা বুঝে নেব। এই যে কোটা থেকে রাজনৈতিক রূপ দেওয়া আন্দোলনের, এইটা কে দিল ভাই? কে দিল? কই থেকে আসলো বলেন এগুলো? তারপরে আপনার হলো হেলিকপ্টার থেকে গুলি করতেছে। ওই সময় যে বুদ্ধিভিত্তিক ভাবে বিজিবিকে আটক করলাম, প্রায় 8 বার চেষ্টা করে নভেম্বরে, এবং বিজিবিকে আটকে রেখা আমরা ভিডিও বার্তা দিলাম, 10 মিনিটের মধ্যে হেলিকপ্টার যদি সরায় না নেয় তাহলে বিজিবির সদস্যদের জীবন হুমকিতে পড়বে, আমরা ছেড়ে দিব না। এবং এটা ডিবি অফিস সব জায়গায় বলে দিলাম যে হেলিকপ্টার থেকে গুলি করা বন্ধ করো, না করলে আমরা এই বিজিবি সদস্য আটক আছে এখানে, বিজিবির এপিসি গুলো আমরা আটক করছি, কেউ নিরাপদে এখান থেকে একজনও ফিরবে না। সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে গুলি করা বন্ধ করেছে, হেলিকপ্টার উড়ানো বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে আমাদের মূল আন্দোলনটা পুরোপুরি শুরু হলো। যখন ওরা আন্দোলন বন্ধ করলো, তারপরে পুরোটা সময় এদের কাউকে দেখলেন না, এরা আমি চ্যালেঞ্জ করছি আপনার এখানে, ওরা এই যে যখন আন্দোলন বন্ধ করলো 5 তারিখ পর্যন্ত ওদের আন্দোলনের অ্যাক্টিভিটি দেখাক, কোন একটা ছবি দেখাক, কোন একটা ফেসবুক পোস্ট দেখাক যে ওরা আন্দোলন করছে। আমরা করছি এইটা, বিএনপি করছে, জামাত করছে, শিবির করছে, ছাত্র দল করছে, মাদ্রাসা ছাত্ররা করছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমরা নতুন করে এই আন্দোলনের জন্ম দিয়েছি, নতুন করে ডিক্লারেশন দিয়েছি। শেখ হাসিনা যে ফ্রান্সে চলে যাওয়ার বন্দোবস্ত করতেছিল যে সময়, এই ডিক্লারেশনটা দিল টাকাটা আপনি শুনছেন কার মুখ থেকে? আমার মুখ থেকে শুনেন নাই, তাই না? তারপরে বিমানবন্দর ঘেরাও দিলাম, এগুলো এই কাজগুলো ওরা করছে, করছে এই ঘোষণা ওরা দিছে, ওরা এই ঘোষণা দেয়নি, দেয় নাই। আমি আপনাকে, এটা আন্দোলনের ক্রেডিট না, আন্দোলনের ক্রেডিট মানে বিপ্লবটা চুরি হয়ে গেলে, যেটা 1971 সালে যেটা হলো, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলো, যুদ্ধ করলো, গনি উসমানী সাহেবরা লড়াই করলো, তারপরে সেক্টর কমান্ডাররা লড়াই করলো, কিন্তু সরকার গঠনের সময় ইন্ডিয়ান থেকে আওয়ামী ঘাগুমাল গুলো টুপ করে আইসা ও মা ক্ষমতা পকার পার। ঠিক আছে, সেম একই ঘটনা এখানে হয়ে গেছে। কই থেকে কয়টা উপদেষ্টা এসে বসে গেছে, এরা মানে কোন ক্লাবের মেম্বার একসঙ্গে আড্ডা দেয় আর আইসা এই ক্ষমতাটা দখল করে ফেলছে। তাইলে এই আসলে এখানে কোন উপদেষ্টা একমাত্র আসিফ নজরুল ছাড়া আমি অন্যান্যদেরকে কোনো বিপ্লবী ভাবতেও পারি না, কারণ ওনাদের বিধান রঞ্জন রায়কে একজন উপদেষ্টা, এই বিধান রঞ্জন রায় এই সরকার ক্ষমতায় পতনের আগেও মানসিক হাসপাতালের পরিচালক ছিল,
অর্থাৎ শেখ হাসিনার বেনিফিশিয়ারি, শেখ হাসিনার পাওয়ারের, এবং এই আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছে সে। তারপরে সুপ্রদীপ চাকমা পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল, হাসিনা তাকে পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বানাইছে, আজকে তাকে এখানে উপদেষ্টা বানিয়েছে। ফলাফল কি? পাহাড়ে আগুন লাগাই দিছে এই সুপ্রদীপ চাকমা। দেখেন, কাহিনী তো আপনারা খোঁজেন না।